আজকের আলোচনার বিষয় লেখক সুভাষ মুখোপাধ্যায়ের ছাতির বদলে হাতি। এই ছাতির বদলে হাতি এই রচনাটাও অডিওতে লাইন ধরে ডিটেলে আলোচনা করে দিয়েছি, ওখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি প্রত্যেকবার অনলাইনে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করি তার আগে অবশ্যই তোমাদেরকে বলা থাকে তোমরা কিন্তু এই অডিওগুলো আরেকবার শুনবে, পারলে টেক্সট বুকের লাইনগুলো আরেকবার পড়বে। তাহলে এখন এই যে চ্যাপ্টারের উপরে এখন ডিটেলে আলোচনা করব তোমাদের অনেকটাই আরও সহজ হয়ে যাবে, আরও সুবিধা হয়ে যাবে। যাই হোক, ছাতির বদলে হাতি এই রচনা নিয়ে আলোচনা করার আগে আমি ব্যবসা নিয়ে আলোচনা করব। আমি এর আগে যতগুলো ক্লাস করিয়েছি অনলাইনে প্রত্যেকটা ক্লাসেই এক একটা চ্যাপ্টারের উপরে এমনভাবে আলোচনা করেছি যেখানে আমরা কোথায় কিভাবে আছি বা আমরা কোথায় কিভাবে ছিলাম বা কিভাবে থাকবো বা থাকতে পারি সেটা নিয়ে আমি আলোচনা করেছি। আজকেরও তাই, যে এই ছাতির বদলে হাতি রচনা শুধুমাত্র আমাদের পরীক্ষার জন্য নয়, পরীক্ষার জন্য তো পড়তেই হবে, কিন্তু শুধুমাত্র আমাদের পরীক্ষার জন্য নয়। আমরা এখান থেকে কি শিখব, আমরা এখান থেকে কি বার্তা পৌঁছে দেব, এমন কিছু তো শিখবো এখান থেকে। শেখার পরে আমাদের যে দায়িত্ব, আমাদের যে কর্তব্য, তা হলো এমন কিছু করা, এমন কিছু ভাবা এবং সেই ভাবনাটাকে আগামী দিনে সমাজে এমনভাবে কার্যকর করা যাতে আমাদের এখান থেকে নেওয়া শিক্ষাটা সার্থক হয়, অর্থাৎ আমাদের থেকে সমাজ কোনো না কোনোভাবে উপকার পায়, অর্থাৎ উপকৃত হয়। এটাই হবে আমাদের লক্ষ্য। তো ছাতির বদলে হাতি, এটা যেহেতু আমার বাংলা, এই রচনার অন্তর্গত একটি অত্যন্ত জনপ্রিয় রচনা বা রচনাংশ, এবং এই রচনাংশ ছাড়াও আরও যে সমস্ত রচনাংশগুলো রয়েছে সেই রচনাংশগুলো এর আগেও আলোচনা করা হয়েছে। ওই রচনাগুলো লেখক কিন্তু কোনো উদ্দেশ্য নিয়ে লেখেননি। এই রচনাংশের মূলে লেখকের যে ভাবনা কাজ করেছিল সেটা আমরা জানি, সমাজ সেবা, নিঃস্বার্থ মানসিকতা, নিজেকে মানুষের জন্য, নিজেকে মানুষের সেবায় উজাড় করে দেওয়া, অর্থাৎ আত্মনিয়োগ করা, জনসেবায় আত্মনিয়োগ করা থেকেই কিন্তু এই সমস্ত রচনা। আসলে এই রচনার মূলে লেখকের মহত্বতা বা উদার মানসিকতা বা হিতার্থে নিজেকে তুলে ধরা, এই ভাবনাগুলো কাজ করেছে। এর আগে আলোচনা হয়েছে, লেখক যখন জনযুদ্ধ নামক পত্রিকায় সাংবাদিক, তখন তাকে সারা বাংলা ঘুরে বেড়াতে হয়েছিল, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এই সারা বাংলা ঘুরে বেড়িয়েছেন তিনি। যখন কিনা পরাধীন ভারতবর্ষ, যখন কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর প্রভাব চলছে, আবার 50-এর মন্বন্তর বা দুর্ভিক্ষে একটা প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব চলছে। এবং এই সময় আমরা দেখব, মানে ইতিহাসে দেখব, এই সময় একটা শ্রেণী হঠাৎ করে গজিয়ে উঠেছে। হঠাৎ করে গজিয়ে ওঠা এই শ্রেণীটা হচ্ছে ভুঁইফোড়। ভুঁইফোড় মানে হচ্ছে ভুঁই মানে মাটি, জমি ফুঁড়ে উঠছে। এরা আসলে মধ্য স্বত্বভোগী, অর্থাৎ মাঝে থাকে এমন, যারা আমাদের কাছে এখন ফোড়ে নামে পরিচিত। ফোড়ে, এই ফোড়েদের কাজ কি, বাজারে যে সমস্ত জিনিসের যথেষ্ট ডিমান্ড আছে, মানে চাহিদা আছে, সেটাকে কাজে লাগিয়ে নিজেদের পকেট ভরানো। এরা আবার ব্ল্যাক মার্কেটার, এরা আবার কালো বাজারি করে। এরা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদাটাকে বুঝে ওই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে বাজার থেকে তুলে নিয়ে মজুত করে রাখে, গুদামজাত করে রাখে, স্টোর রুমে এমনভাবে রাখে যাতে বাজারে ওই জিনিসগুলোর দাম যা সেই সময় সেখান থেকে আরও
আরও চড়চড় করে মানে উত্তরোত্তর দাম আরও বৃদ্ধি পেতে থাকে, মানে একেবারে আকাশ ছোঁয়া দামে পৌঁছে যায়। তার মানে যা দাম হওয়ার কথা, হ্যাঁ ডিমান্ড আছে চাহিদা কম, মানে চাহিদা আছে যোগান কম, তাহলে কি হবে? দাম তো বাড়বেই। চাহিদা আছে বাজারে কিন্তু যোগান কম রয়েছে, তাহলে দাম বাড়বে। কি এটা ঠিক বললাম না ভুল বললাম বলো? মাঝে মাঝে রেসপন্স করতে হবে, নাহলে ওই রকমভাবে চুপচাপ থেকে পড়ালে আমিও এনার্জি পাবো না, তোমাদেরও ঘুম পাবে। আমি বলছি বাজারে একটা জিনিসের চাহিদা আছে কিন্তু যোগানটা কম রয়েছে, তাহলে সেই জিনিসের দাম বাড়বে না কমবে না একই থাকবে? স্যার বাড়বে। বাড়বে, এটাই স্বাভাবিক। ঠিক তেমনি বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা থাকে, এটা আমরা জানি, কিন্তু সেই নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদাটা যা তার থেকে যোগানের পরিমাণ কম, এবং এটাকেই কাজে লাগাচ্ছে একটা শ্রেণী। তারা কি করছে? ওই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে কিছু দিনের জন্য গুদামজাত করে রেখে দিচ্ছে, বাজারে সাপ্লাই দিচ্ছে না। তাহলে বাজারে যদি পেঁয়াজের দাম বর্ষার সময় 50 টাকা হওয়ার কথা, কারণ বর্ষার সময় পেঁয়াজের দাম বাড়বে, পেঁয়াজ পচে যায়, পেঁয়াজের চাষ বর্ষার সময় নষ্ট হয়ে যায়, তাহলে দাম বাড়বেই। তাহলে পেঁয়াজের দাম যদি বর্ষাকালে 50 টাকা হওয়ার কথা থাকে, তাহলে এই কালোবাজারি যারা তারা কি করে? তাদের মাথা খাটিয়ে তাদের চালাকি বুদ্ধি প্রয়োগ করে তারা ওটাকে 80 টাকায় নিয়ে যায়। কি এরকম মাঝে মাঝে আমরা দেখি না? পেঁয়াজের দাম বর্ষার সময় প্রচণ্ড বেড়ে গেছে, আলু পেঁয়াজ, আর এখন তো সবজির দাম ভয়ঙ্কর। এক তো চারদিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, সবজি টবজি তো নষ্ট, চাষবাস ঠিকঠাক হচ্ছে না। তারপরে এই যে আগামী আরও পূর্বাভাস দিচ্ছে পুজোর সময় নাকি ভারী থেকে অতি ভারী বৃষ্টি টিষ্টি হবে তোমার উত্তরবঙ্গে। খুব বাজে অবস্থা, ভয়ঙ্কর। কারণ প্রত্যেক বছর আমি চলে যাই দক্ষিণবঙ্গে পুজো দেখার জন্য। এবছর তো করোনার কারণে আটকে গেছি, ভাবলাম উত্তরবঙ্গে এবছর পুজো দেখবো। তো ভগবান কোথায় আর কৃপা দৃষ্টি দিচ্ছে, বৃষ্টি হবে শোনা যাচ্ছে, আর প্রতিদিনই তো তাই দেখা যাচ্ছে। ভাবলাম একটু সূর্যের মুখ দেখলাম, বোধহয় আজকে দিনটা ভালো যাবে, এবারে বোধহয় কেটে গেল। পুজোর সময় বেরোতে পারি আর না পারি, বাবা ওয়েদারটা ভালো, মনটা তো ভালো থাকবে, তাই না? কিন্তু হঠাৎ করে আবার বিকেল নাগাদ আবার বৃষ্টি, সন্ধ্যের নাগাদ আবার বৃষ্টি। তো ফলে একে তো 2020 মানে 20-20, আর তার উপরে ভগবান উঠে পড়ে লেগেছে, দেশ শেষ করে একবারে মনটাকেই খারাপ করে দেয় মাঝে মাঝে। ও যাই হোক, আমি যেন কী বলতে গিয়ে কী বলে ফেলছিলাম মাথায় নেই। কী বলতে গিয়েছিলাম যেন, পড়ার প্রসঙ্গে কী নিয়ে আলোচনা করছিলাম? হ্যাঁ, কালোবাজারি, মজুতদারি, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তাহলে যে সময়কার কথা বলা হয়েছে তখন কিন্তু রাজ্য জুড়ে দেশ জুড়ে ওই কালোবাজারিও চলছে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ওদিকে দুর্ভিক্ষ, বহু চাহিদা, খাদ্যশস্য বা নিত্য প্রয়োজনীয় জিনিসের যথেষ্ট অভাব রয়েছে। ওদিকে আবার কালোবাজারি যারা করছে তারা কি করছে? মজুত করে রাখছে। তারপরে বাজারে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, আগুন হয়ে রয়েছে। এই অবস্থায় যারা পাচ্ছে, যাদের ক্ষমতা আছে, যাদের সামর্থ্য আছে, তারা বেশি টাকা দিয়ে কিনছে, আর যাদের সামর্থ্য নেই তারা গাছের তলায়, ডাস্টবিনের ধারে, ফুটপাতে লাশ হয়ে পড়ে রয়েছে, কঙ্কাল সার মৃতদেহ। এই অবস্থায় লেখক সারা বাংলা জুড়ে ঘুরে বেরিয়েছেন এবং তিনি অত্যন্ত সহানুভূতিশীলতার সাথে সেই সমস্ত মানুষদের দুঃখ কষ্টকে নিজের হৃদয় দিয়ে, মর্ম দিয়ে উপলব্ধি করেছেন এবং তাকে উপস্থাপন করেছেন জনযুদ্ধের পাতায় প্রতিবেদনের আকারে। কিন্তু পরবর্তীকালে কিশোর পত্রিকা রং মশালের 2 সম্পাদক, নাম হচ্ছে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় আর কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়, এদের অনুরোধে লেখক সুভাষ মুখোপাধ্যায় ওই প্রতিবেদনগুলোকে শিশু কিশোরদের উপযোগী করে, গল্পের মতো করে, একটু কোথাও একটু আধটু পরিবর্তন করে আবার নতুন করে উপস্থাপন করলেন আমার বাংলায়। এই আমার বাংলা
আমার বাংলার প্রতিবেদন লেখা হয়েছিল অনেক আগে, 1942-43-এর সময়কালে অনেকগুলো, কিন্তু স্বাধীনতার পর 1951 খ্রিস্টাব্দে এই আমার বাংলা গ্রন্থের আকারে মানে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। এবং সেই আমার বাংলার একটা অন্যতম রচনা হলো ছাতির বদলে হাতি। ছাতির বদলে হাতি নামটাকে বিশ্লেষণ করলে আমাদের মনে হতে পারে সত্যি এ কেমন কথা হলো, ছাতির বদলে হাতি, একটা ছাতার বদলে হাতি। অদ্ভুত তো, এটা কিছু একটা গল্প আছে, এটা সত্যি কিছু হতে পারে না। ছাতির বদলে হাতি, একটা ছাতার বদলে একটা হাতি, এটা হতে পারে? একটা ছাতার বদলে কেউ একটা হাতি দেবে, না একটা ছাতার বদলে কেউ একটা হাতি নেবে? না, এরকমই হয়েছিল, এরকম হতো, এরকম হয়েছিল। আজকেরও ছাতার বদলে হাতি যদি নাও নেয়, কিন্তু আজও অন্যভাবে অন্য জিনিসের বদলে অন্য জিনিস নেওয়া হচ্ছে, এবং যে জিনিসটা দেওয়া হচ্ছে তার বিনিময়ে যে জিনিসটা আবার ফিরে নেওয়া হচ্ছে তার দাম ওই দেওয়া জিনিসটার থেকে হয়তো কয়েক গুণ নয়, কয়েক হাজার গুণ অনেক বেশি। এবার আমরা ব্যবসা নিয়ে আসছি, তার আগে আমি একটু চাকরি নিয়ে আলোচনা করি। এখানে যতজন আছো তাদের ফ্যামিলিতে চাকরি করে কেউ আছে? চাকরি করে কেউ আছে এখানে যারা আছো? আছে? আরে বলতে অসুবিধা কোথায়? আমি তো নিজে চাকরি করি, আমি তো বলবো আছে। এবারে বলি সরকারি চাকরি করে, সরকারি চাকরি করে এমন আছে, আর বেসরকারি চাকরি করে এমন আছে কি? সরকারি চাকরি আছে, তাই তো? বেসরকারি চাকরি করে এমন কেউ আছে? আছে, ওকে। এবারে আমি এদিকে আসি, তাহলে বাকি যারা বললে না চাকরি করে, তার মানে বুঝে নিচ্ছি তাদের বাড়িতে অন্য কোনো প্রফেশন, অন্য কোনো জীবিকা। আমি ব্যবসার কথাই ধরি, তাহলে ব্যবসা করে এখানে নিশ্চয়ই অনেকের বাড়ির ছেলে মেয়ে আছো, ব্যবসা করে এমন কারোর বাড়ি আছে? আছে, গুড। এবারে আমি বলবো ব্যবসা করা ভালো না চাকরি করা ভালো? কে বলবে ব্যবসা করা ভালো না চাকরি করা ভালো? তার মানে যারা বলবে, আর একটু শুনে না, যারা বলবে আমি ধরে নেব যে বলবে ব্যবসা করা ভালো, সে কিন্তু ব্যবসার দিকে ঝুঁকবে বা ব্যবসার প্রতি তার একটা আগ্রহ আছে, এটা ধরে নেব। আবার যে বলবে চাকরি করাই ভালো, তাহলে এটাই ধরে নেব যে সে কিন্তু চাকরি করবে বা চাকরির দিকে তার ইন্টারেস্ট আছে। বলো এবারে ব্যবসা করা ভালো না চাকরি করা ভালো? চাকরি। চাকরি। আগে এখানে থামো, অন্যদের হ্যাঁ চাকরি, অন্যদের থেকে একটু পরে শুনছি। চাকরি করা ভালো, ঠিক আছে, গুড। কিন্তু যে বললে চাকরি করা ভালো, সে বলবে আমাকে আবার যে চাকরিটা সরকারি চাকরি হলে ভালো না বেসরকারি চাকরি করলে ভালো? সরকারি। সরকারি চাকরি করলে ভালো। কেন তোমার মনে হচ্ছে সরকারি চাকরি করা ভালো? কেন তোমার মনে হচ্ছে সরকারি চাকরি করা ভালো, বলো? পার্মানেন্ট জব হয় তাই। পার্মানেন্ট, স্থায়ী, একদম একটা নিরাপত্তা রয়েছে। চাকরি জীবনে একটা নিরাপত্তা, যে চাকরিটা আমার স্থায়ী এবং এই চাকরিটা খুব সহজে কিন্তু কেউ কেড়ে নেবে না। গুড, এটা একদম ঠিক। এবারে বলি বেসরকারি চাকরি করলে ভালো এমন কেউ আছো? যে চাকরি তো আমি করবো কিন্তু আমি সরকারি চাকরি করবো না, বেসরকারিতে চাকরি করবো, কোম্পানিতে চাকরি করবো, বড় কোম্পানি। স্যার সেটাও তো ভালো, কারণ ওখানে ফিচার্স অনেক ভালো ভালো পাওয়া যায় স্যার। টাকা হয়তো কম দিলেও সেখানে মানে বাড়িতে থাকার ব্যবস্থা থাকে, অনেক ব্যবস্থাই দেওয়া থাকে স্যার। ফোনে একটা ফোন করবো, সেই ফোনের সিমের বিলটাও দেয়। টাকা টাকা কম আছে তোমাকে কে বলবে? ওই না উল্টো কথা বন্ধ কর, মাইক বন্ধ কর। স্যার বাড়ি টাড়ি বা হচ্ছে ওগুলো তো অনেক কিছু সরকারি চাকরির, অনেক উঁচু সরকারি চাকরিতে তো ওইগুলোও দেয় উঁচুতে গেলে, কিন্তু প্রাইভেটে মাঝখানে মাঝখানে কি কথা বলছে রে?
কে কথা বলছে? তোকে যখন জিজ্ঞেস করবো তখন বলবি। তোকে আমি মাঝখানে কথা বলতে বলেছি? আমি তো পড়ানোর প্রসঙ্গে বলছি। শুনলে চুপ করে শোন, নালে কানে তুলো গুঁজে রাখ, আর মুখে দেখ কোথায় সেলোটেপ আছে, লিকোপ্লাস্ট আছে, মার। যুক্তি দিয়ে কথা বলতে বলছি, উল্টাপাল্টা কথা বলে। আলতু ফালতু কথা বললে তোকে তো কোথাও কেউ পাত্তা দেবে না। আমি এক একটা প্রশ্ন করছি, তার উত্তর চাইছি আমি। হ্যাঁ, সরকারি চাকরি করলে ভালো, তার একটা ভালো দিক আছে। আবার আমি বলছি যে বেসরকারি চাকরিকে করতে চাও, করতেই পারে। কারণ সরকারি চাকরিতে কিন্তু একটা অনেক জায়গায় বহু লিমিটেশন থাকে। তুমি চাইলেও বেশি উপার্জন অনেক সময় করতে পারবেও না। সরকারি চাকরিতে কিন্তু অনেক জায়গায় বাধা ধরা থাকে, কিন্তু বেসরকারি চাকরিতে কিন্তু পদোন্নতির ব্যাপার থাকে। তুমি যদি ভালো পারফরমেন্স করো, তোমার মাইনে বাড়বে, তোমার পদোন্নতি হবে। আবার এটাও ঠিক যে দুটোতেই কিন্তু একটা লসেরও ব্যাপার আছে, হারানোর ব্যাপার আছে। কিন্তু তুলনায় যদি আমরা লস বা হারানোর কথা বলি, তাহলে সরকারি চাকরিতে প্রায় নেই বা কম। বেসরকারি চাকরিতে হারানোর ভয়টা অনেক বেশি। টাকা দেবে অনেক বেশি হয়তো বেসরকারি কোম্পানিতে, আর মানে টাকা দেবে অনেক বেশি, টাকা অনেক পাওয়া যায়, কিন্তু তোমাকে যেভাবে খাটিয়ে নেবে, তোমার কাছ থেকে যে সময় নেবে, যে লেবার তোমাকে দিতে হবে, সেটা কিন্তু কল্পনাও করতে পারছো না। একদম সেই ভোরবেলা বেরিয়ে যাবে আর আসবে সেই রাত দুপুরে। তার মানে জীবনে সারা দিন রাতের বেশিরভাগ সময়টাই কিন্তু ওই খাটতে খাটতে শেষ। নিজের যে ব্যক্তিগত জীবন, নিজের যে চাওয়া পাওয়া, নিজের যে ইচ্ছা অনিচ্ছা, ভালো মন্দ, আবেগ অনুভূতি, স্বপ্ন, এগুলোর কিন্তু সর্বনাশ, জলাঞ্জলি যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সরকারি চাকরিতে বাবা বাধা ধরা ডিউটি, তার বেশি খুব একটা নেই, এবং নির্দিষ্ট মাইনা সেরকমভাবে প্রত্যেক বছর অস্বাভাবিকভাবে বাড়ে না, কিন্তু কিছুটা হলেও বাড়ে। কিন্তু বেসরকারি কোম্পানিতে মাইনা বাড়ার পরিমাণটা কিন্তু অনেক বেশি, কিন্তু আবার সেখানে রিস্ক আছে, ঝুঁকি আছে, হারানোর ভয় আছে, সেখানে আবার পিছিয়ে পড়ারও ভয় আছে। এর ভালো মন্দ আরও অনেক ভালো মন্দ দিক আছে, আরও অনেক লাভ ক্ষতি আছে, অনেক হিসেব নিকেশ আমাদের করতে হবে। কিন্তু যাই বলো না কেন, সে সরকারি হোক আর বেসরকারি হোক, চাকরি মানে এক অর্থে চাকরগিরি। চাকরি মানে তুমি কিন্তু তোমার স্বাধীন সত্তাটাকে কোনোভাবে প্রকাশ করতে পারছো না, তোমার স্বাধীন চিন্তাধারাকে তুমি কিন্তু প্রয়োগ করতে পারছো না। কারণ তোমার উপরে কেউ না কেউ আছে যে তোমাকে নিয়ন্ত্রণ করছে, কারণ সে চাইবে সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে তোমাকে আবার নিয়ন্ত্রিত করতে। তাই তোমার এক অর্থে হাত বাঁধা। চাকরি মানে কিন্তু এক অর্থে হাত বাঁধা। তুমি যদি চাও তুমি পারবে না, তোমাকে একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত বেঁধে রাখা হয়েছে, একটা সিস্টেমে বেঁধে রাখা হয়েছে। চাকরি মানে তাই। স্বাধীনভাবে তুমি চিন্তা করতে পারোই, কিন্তু তাকে প্রয়োগ করতে গেলে তখনই হবে বিপদটা, তোমাকে কিন্তু আটকে দেবে। তোমাকে এটাই বলবে তুমি প্রয়োগ করতে চাইছো, ভালো কথা, তুমি আগে আমাদের পারমিশন নাও, তুমি আগে আমাদের কাছ থেকে স্যাংশন করাও। তো তুমি আগে নিজের মতো করে ডিসিশন নিয়ে নিলে, তুমি আগে অ্যাপ্লাই করে দিলে, এটা তো হতে পারে না। তোমার মাথার উপরে আমরা বসে রয়েছি, তাহলে আমরা কি ঘাস কেটে চাকরিটা পেয়েছি বাবা? তার মানে তুমি চাইলেও তোমাকে প্রতি মুহূর্তে বাধা দেবে। তুমি চাইলেও, তুমি ভালো কাজ করতে চাইলেও, তুমি ভালো পদ্ধতি প্রয়োগ করতে চাইলেও, তুমি ভালো পদ্ধতিকে গ্রহণ করতে চাইলেও তোমাকে কিন্তু করতে দেবে না। বাধা তো আছে। আর চাকরির ক্ষেত্রে ওই যে বললাম, উপার্জনের একটা লিমিটেশন আছে, যদি বাড়েও বছরে সামান্য পরিমাণ বাড়তে থাকে। কিন্তু যাদের বিপুল উপার্জন করার স্বপ্ন, লাখ লাখে নয় কোটিতে কোটিতে উপার্জন করার স্বপ্ন, তাহলে তাদের চাকরি দিয়ে হবেই না। বলো তাহলে তাদের কি করতে হবে? বিজনেস, ব্যবসা করতে হবে। কারণ ব্যবসায় আমরা দেখি, ব্যবসাতে যখন যখন দেবী লক্ষ্মী সদয়া হন, তখন তখন তিনি তার কৃপা বর্ষণ করেন। বাণিজ্যে বসতি লক্ষ্মী একটা প্রবাদ আছে, মানে শুধু বাণিজ্য নয়, ব্যবসা বাণিজ্যে দেবী লক্ষ্মী বসত করেন, অধিষ্ঠান করেন। অর্থাৎ ব্যবসা বাণিজ্য যারা করে তাদেরকে তিনি দুহাত ভরে দেন, ফুলে ফেপে ওঠে। ব্যবসায় প্রচুর অর্থ হঠাৎ করে,
একদিনই দেখা গেল লাখ লাখ কোটি কোটি টাকার লাভ। কিন্তু আবার এটাও মানতে হবে, ব্যবসা মানে ক্ষতি হতে পারে, এবং এমন ক্ষতি যার খেসারত তুমি কিন্তু দিতেই পারবে না, যার খেসারত তুমি দিতে পারবে না, এতটা ক্ষতি হতে পারে। মাঝে মাঝে আমরা এরকম দেখিও শুনিও, পেপারে পড়ি যে বিশাল বড় লোক, কোটি কোটি টাকার বিজনেস ছিল, কিন্তু রাতারাতি একেবারে ফকির হয়ে গেছে, একেবারে রাস্তায় নেমে এসছে, নিঃস্ব হয়ে গেছে, খাওয়ার পয়সা জুটছে না, এমন অবস্থা হয়। কি এটা কি ভুল বলছি? এরকম হয় না? হয় হয় হয়। একে বলে গণেশ উল্টানো। এটা একটা বাগধারা, গণেশ উল্টানো। সিদ্ধিদাতা গণেশ যদি উল্টে যায় তাহলে কি হবে? ব্যবসার ক্ষেত্রে তো গণেশের একটা ভূমিকা আছে, তাই না? তো সিদ্ধিদাতা গণেশ উল্টানো, গণেশ উল্টানো মানে ব্যবসায় ভরাডুবি, সমূহ ক্ষতি। এই অবস্থায় ব্যবসা করতে চাও না চাকরি করতে চাও, সিদ্ধান্ত তোমাদের নিতে হবে, সেই মতো তোমাদের এগোতে হবে। তো ব্যবসাই করো আর চাকরি করো, যাই করো না কেন, পরিশ্রম তোমাকে করতেই হবে। পরিশ্রম ছাড়া কিন্তু উন্নতি করা যায় না। আর ব্যবসায় ভরাডুবি আসতে পারে, এটা যেমন ঠিক কথা, তেমনি আবার এটাও ঠিক যে ব্যবসায় যদি কেউ তার যথারীতি পাকা মাথাটাকে খাটায় বা প্রয়োগ করে, ঠিকঠাক করে ম্যানেজ করে, ঠিকঠাক ম্যানেজমেন্টের দ্বারা ঠিকঠাক সব কিছুকে মিলিয়ে ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে পারে, মানে ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে এটা বুঝতে পারবে যে ব্যবসায় গণেশ উল্টানোটা কঠিন, বরং উৎকর্ষ উন্নতির দিকে যাবে ব্যবসা, মানে দেবী লক্ষ্মী দু হাত দিয়ে ভরিয়ে দেবে। তাহলে আমরা এতক্ষণ ধরে চাকরির কথা প্রথমে আলোচনা করলাম, তারপরে ব্যবসার কথা বললাম, এখন আমরা ঢুকবো ছাতির বদলে হাতি এই রচনায়। এই রচনায় প্রজা সাধারণের কথা তো আছেই, প্রজাদের কথা তো আছেই, প্রজাদের কথা আছে, কিন্তু প্রজাদের সাথে সাথে আরো দুটো শ্রেণীর কথা বলা হয়েছে। বলো তো কোন কোন শ্রেণী? স্যার এখানে একটা হলো গিয়ে একেবারে গরিব, যেটা মানে যারা আর কি কারোর কাছ থেকে ধার নিত, ওরকম একটা শ্রেণী আছে। আরেকটা স্যার মহাজন, যেটাকে আর কি বলা হয়, যাদের কাছ থেকে আর কি টাকা পয়সা ধার নেওয়া হতো, সেই লোকজনদের শ্রেণীর কথা বলা হয়। মহাজন তো ঠিকই আছে, একটা তো আমি পেলামই, কিন্তু আমি প্রথমেই বলে নিয়েছি এখানে তো প্রজা সাধারণের কথা আছে। প্রজা সাধারণ, সাধারণ মানুষের কথা আছে, তার মধ্যে দরিদ্র মানুষও হতেই পারে। তো সেই প্রজা সাধারণের কথা বাদ দিলাম, বাদ দিয়ে আমি আরো দুটো শ্রেণীর কথা বলেছি। একটা তুমি বললে মহাজন, আরেকটা কে আছে? কি হলো, এখানে জমিদারের কথা নাই? টেক্সট বুকের শেষের দিকে, মানে টেক্সট বুক নয়, ছাতির বদলে হাতি এই টেক্সটে, এই রচনার শেষের দিকে দেখো জমিদারের কথা আছে তো? আর নেই জমিদারের কথা? এর আগের রচনায় ছিল, এর আগের রচনায় ছিল গারো পাহাড়ের নিচে, ওখানে কিন্তু জমিদারের কথাই ছিল, ওখানে মহাজন ছিল না। কিন্তু এই রচনাটাতে জমিদারের কথাও আছে, মহাজনের কথাও আছে। মহাজন জমিদার দুটো শ্রেণীর কথা আছে, আছে কি নেই? এরা আগে ভাবে, যা মাইকটা খুলবো, আবার কষ্ট করবো, আবার আঙুলটা নিয়ে যাব, তার থেকে না বলে এবার যে বলবে বলবে। সাথে পাচ্ছি আমি থাকি না, বারান্দা থেকে নামি না, বাকিরা কি করছে করুক, আমি দেখি না। আমি একটা প্রশ্ন করলাম, সব মৌলব্রত পালন করছে। কে? কবিতাটা বললে যে ভালো। তাহলে এখানে জমিদারের কথা আছে, মহাজনের কথা আছে, আর সাধারণ মানুষের কথা আছে। তাহলে সাধারণ মানুষ ছাড়াও দুটো শ্রেণীর কথা আছে, একটা হলো মহাজন, একটা হলো
জমিদার। এবারে বলো জমিদার আর মহাজনের মধ্যে ব্যবসায়ী কে? ব্যবসায়ী কে? ব্যবসায়ী কে? মহাজন ব্যবসায়ী। তাহলে মহাজন যদি ব্যবসায়ী হয়, বাকি জমিদার, জমিদার কি মানে জমিদারের কাজ কি, জমিদারের কর্তব্য কি, ডিউটি কি, জমিদার কি করবে? আমার বাড়ির সামনে এই বর্ষাতে কিছু ঘাস বেড়ে গেছে, আসতে পারবি? ক্লাস 12-এর ছাত্রছাত্রী দেখো কিভাবে ভাবছে। মহাজনের কাজ বললো, ব্যবসায়ী, সে ব্যবসা করাই কাজ। জমিদারের কাজটা কি? জমিদারের কাজ কি, কি করা উচিত জমিদারের? ধার দেওয়া, তারপরে হচ্ছে জমিদার, জমির অধিকার যার হাতে। এরকম দেখা গেল কয়েকটা গ্রাম নিয়ে একজন জমিদারের জমিদারি এলাকা। তাহলে জমিদারের কাজ কি? ওই জমির এলাকায় যারা বসবাস করছে সেই সমস্ত প্রজা সাধারণের দেখাশোনা করা, রক্ষণাবেক্ষণ করা, তাদের সুখ সুবিধা দেখা, তাদের ভালো মন্দ দেখা, তাদের বিপদে আপদে পাশে দাঁড়ানো, তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদের মুখে অন্ন তুলে দেওয়া, তাদের লজ্জা নিবারণের পোশাক দেওয়া, তাদের মাথার উপরে ছাদ দেওয়া। তার মানে সামগ্রিকভাবে আমরা কি দেখছি না, প্রজা সাধারণের প্রতি যে দৃষ্টি দেওয়া উচিত সেই দৃষ্টি কিন্তু জমিদার দেয় না। আমরা জানি জমিদার প্রজা রক্ষক, প্রজাদেরকে রক্ষা করবে, এটাই তো হওয়া উচিত। কিন্তু জমিদার এখানে আমরা প্রজা রক্ষক হিসাবে দেখছি না, জমিদারকে আমরা হয়ে উঠতে দেখছি প্রজা ভক্ষক। এটা একটা প্রবাদ যে জমিদার প্রজা রক্ষক হওয়ার পরিবর্তে প্রজা ভক্ষক হয়ে উঠছে। প্রজা ভক্ষক মানে কি? প্রজাদের ভক্ষণ করছে, খাচ্ছে, মানে প্রজাদের সম্পত্তি খাচ্ছে, সম্পত্তি আত্মসাৎ করছে, তাদের যা কিছু বিষয় আশয়, যা কিছু দামি জিনিসপত্র সব আত্মসাৎ করছে। এইভাবে প্রজাদেরকে সর্বশান্ত করছে, জমিদারও পর্যন্ত। আরে জমিদার, জমিদার তো এক অর্থে প্রশাসক। তাহলে যে প্রশাসক হয় তার প্রশাসনিক এলাকায় যারা বসবাস করে তাদের সুযোগ সুবিধা দেওয়া, তাদের ভালো মন্দ দেখা, তাদের পাশে দাঁড়ানো, তাদের নিরাপত্তা দেওয়া, এটাই তো প্রশাসকের কর্তব্য। এখানে প্রশাসক হলেন জমিদার। জমিদারের সেই কর্তব্য ভুলে গিয়ে জমিদার কি করছে? উঠে পড়ে লাগছে, তাদেরকে শোষণ করতে উঠে পড়ে লাগছে। অথচ জমিদার কিন্তু ব্যবসায়ী নয়, জমিদার কিন্তু অবশ্যই প্রজাদের রক্ষা করবে। তাহলে রক্ষা করবে সেটা আমরা জানি, কিন্তু আদতে প্রজাদের কোথায় রক্ষা করছে? তাহলে এই প্রজাদের উপরে আঘাত, প্রজাদের উপরে যে শোষণের খড়গের আঘাত, খড়গাঘাত নামিয়ে আনে জমিদার, সেটা আমরা এই রচনার শেষের দিকে দেখব। তার আগে আমরা ব্যবসায়ীকে নিয়ে আলোচনা করি, কারণ একটু আগে আমরা ব্যবসা নিয়ে আলোচনা করছিলাম। তাহলে এখানে প্রজা সাধারণ, জমিদার আর মহাজন, এই তিনজনের মধ্যে কে ব্যবসায়ী? এক কথায় বল, কে ব্যবসায়ী? আমার না সন্দেহ হচ্ছে, আর এই যারা এখানে ক্লাস করছে তারা কি আদৌ আমার ক্লাসটাই করছে, নাকি মোবাইলে অন্য সাইডে চলে যাচ্ছে? তো কথা জবাব দেওয়া যায় না? আমি এত প্রশ্ন করলাম, আমি কি প্রশ্ন করলাম? আমার মনেই নেই। বলো কি প্রশ্ন করেছি আমার? হয়ে গেছে, বুঝে গেছি। কেউ একটু ধরিয়ে দিবি তো, মনে করিয়ে দে কি প্রশ্ন করছিলাম? ব্যবসায়ী নিয়ে আলোচনা করছিলাম। তাহলে আমরা জানি যে এখানে ব্যবসায়ীকে না মহাজন।
তাহলে মহাজনের কাজ হলো ব্যবসা করা। কিন্তু মহাজন শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? সমাস বাক্য ব্যাস বাক্য বা সমাস বা বিগ্রহ বাক্য তৈরি করা, সমাস নির্ণয় করা। এটা তোমরা ক্লাস 10-এ করে এসছো, ভালো প্র্যাকটিস করে এসছো। তাহলে এই কথাটাকে যদি আমরা ভাঙি, শব্দটাকে যদি আমরা ভাঙি, মহাজন, মহান যে জন, মহৎ যে জন, মহান ব্যক্তিদেরকে মহাজন বলা হতো। শব্দের অর্থের অবনতি ঘটল, শব্দটা একটু নিকৃষ্ট অর্থে, নিম্ন রুচি অর্থে, নিম্নগামী অর্থে ব্যবহার হতে লাগলো। মহাজন মানে আমরা এখন কি জানি? যিনি টাকা কাউকে ধার দেবেন, মানে ঋণ দেবেন, কিন্তু তার বিনিময়ে কিছু জমা রাখবেন, বন্ধক রাখা জিনিসপত্র, এবং সেই জিনিসপত্র বন্ধক রেখে একটা নির্দিষ্ট হারে মাসে মাসে তাকে ইন্টারেস্ট মানে সুদ দিতে হবে। মহাজনের এটাই এখন বিজনেস, মহাজনের এটাই প্রফেশন, এটাই জীবিকা। আগেকার মহাজন, মহৎ যে জন, ভালো কাজ করতো তাই তার নাম মহান জন, মহৎ জন, তাই মহাজন। কিন্তু এর অর্থ পরিবর্তিত হয়ে গেল কি? ওই যে খাতক, খাতক মানে হচ্ছে যে ঋণদাতা, যে সুদে আসলে টাকা ঋণ বা ধার দেয়, এবং সেই ঋণ প্রচুর প্রচুর অনেক গুণ বেশি বাড়িয়ে ফুলিয়ে ভাবিয়ে দেখিয়ে তারপরে বিপুলভাবে আত্মসাৎ করে নেয় প্রজাসাধারণের কাছ থেকে। এবারে আমরা ব্যবসা নিয়ে আসছি। এখানে অনেকেই আছে যারা ব্যবসায়ী পরিবার থেকে, ব্যবসায়ীদের ফ্যামিলি। কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে সে ব্যবসাটা কেন করবে? কেউ যদি ব্যবসা করতে চায় সে ব্যবসাটা কেন করবে? সে কি ব্যবসাটা করবে লাভের জন্য না ক্ষতির জন্য? ব্যবসাটা সে কি কারণে করবে? লাভ করার জন্য করবে না ক্ষতি করার জন্য করবে? তাহলে আমরা জানি, আমরা এখানে যারা রয়েছি তাদের অনেকের ইচ্ছে হয়তো ব্যবসা করা, তারা ব্যবসা করতে চায়, তোমরাই ব্যবসা করতে চাও। তো এখন কথা হলো, তোমরা ব্যবসাটা কি কারণে করবে? লাভ করবে না ক্ষতি করার জন্য করবে? এটা তো সবাই জানে। আমাকে মনে হতে পারে, তোমাদের মনে হতে পারে কী ধরনের প্রশ্ন করলাম, হাস্যকর প্রশ্ন, তাই না? লাভ করার জন্যই তো ব্যবসা করবে। ব্যবসা কি কেউ আর ক্ষতি করার জন্য করে? ক্ষতি করার জন্য কেউ করে না, লাভ করার জন্য ব্যবসা করে। তাহলে লাভ করার জন্য ব্যবসা করবে, হ্যাঁ লাভ করার জন্য ব্যবসা করবে, সেটা ঠিক কথা। কিন্তু কতখানি লাভ করার জন্য আমরা ব্যবসা করব? এখানে তো লিঙ্কটা কেটে গেল, আমি বুঝতে পারছি না কীভাবে লিঙ্কটা কেটে গেল। আবার রিজয়েন করার জন্য আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি, বুঝতে পারছি না, রিজয়েন হচ্ছে না। তোমরা শুনতে পাচ্ছ কি না আমি তাও বুঝতে পারছি না। যদি আমার কথা শুনতে পাও তাহলে শুনতে থাকো। তো ব্যবসা করাটা লাভের জন্য ব্যবসা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা মানুষ কতখানি লাভ করার জন্য ব্যবসা করবে? এখন মিনিমাম যতটুকু লাভ করার জন্য ব্যবসা করা উচিত, সে যদি সেইটুকু লাভ করে ব্যবসাটা করে তাহলে খরিদ্দারের উপরে খুব একটা চাপ পড়বে না। কিন্তু সেই লাভের পরিমাণটা যদি অনেক বেশি হয় তাহলে সেটা কিন্তু ঘুরে ফিরে কাস্টমার মানে খরিদ্দারের উপরে চাপটা পড়ে। তাই লাভের পরিমাণটা কিন্তু কম করলেই বোধহয় ভালো হয়। লাভের পরিমাণ কম করলে কী হবে? লাভের পরিমাণ কম করলে কাস্টমারের সংখ্যা বাড়বে, কাস্টমারের দ্বারা প্রচার হবে, সেই কাস্টমার আরও কয়েকজন কাস্টমারকে নিয়ে আসবে। কিন্তু কাউকে আমরা যদি একসাথে অনেক লাভ করতে দেখি, প্রচুর লাভ করছে, প্রচুর অনেক লাভ করছে, তাহলে সে হয়তো একসাথে অল্প সময় অনেক লাভ করলো, কিন্তু সে একটা দীর্ঘকালীন ব্যবসা করতে পারবে না।
লম্বা ব্যবসা করতে গিয়ে তার কিন্তু আটকে যাবে। লম্বা ব্যবসা, দীর্ঘকালীন ব্যবসা করতে গিয়ে তার আটকে যাবে, অর্থাৎ দীর্ঘস্থায়ী হবে না তার ব্যবসা। তাই ব্যবসাতে যদি কেউ অল্প অল্প করে লাভ করে এগোয়, তাহলে কাস্টমার তথা খরিদ্দারের উপরে যেমন খুব বেশি চাপ পড়ে না, খরিদ্দাররা যথারীতি তারা তাদের থেকে কিছুটা পরিমাণ টাকা দিয়েও কিন্তু জিনিসপত্র কিনতে পারে। হ্যাঁ, দোকানদার লাভ করলো সামান্য পরিমাণ, খরিদ্দারের কাছ থেকে খুব বেশি লাভ করলো না, তাহলে খরিদ্দারও কিন্তু খুশি, সেও কিন্তু স্যাটিসফাই। দোকানদারের হয়তো একটু মনটা নাও ভরতে পারে, দোকানদারের মনে হতে পারে যে আমাকে খুব বেশি টাকা লাভ করার থেকে দূরে থাকতে হলো, এটা ঠিকই। কিন্তু আজকে যদি সে ভাবে সে খুব বেশি টাকা থেকে, মানে খুব বেশি টাকা লাভ করার থেকে দূরে আছে, আজকে সেটা ভাবতে পারে, কিন্তু আগামী দিনে তার এই ধরনের চিন্তা ভাবনা তাকে প্রচুর টাকা লাভ এনে দেবে এবং ব্যবসাটাকে দীর্ঘস্থায়ী করাবে। তাহলে ব্যবসাতে লাভ করার জন্য আমরা ব্যবসা করবো, এটা ঠিকই, কিন্তু ব্যবসাতে লাভটা এমনভাবে করব না যাতে বহু মানুষ কাঁদে, বহু মানুষের ক্ষতি হয়, বহু মানুষের উপরে তার একটা খারাপ এফেক্ট, খারাপ প্রভাব পড়ে। এটা কিন্তু কারোরই করা উচিত নয়। ব্যবসায় লাভ ক্ষতি আছে, লাভ করার জন্য তো ব্যবসায় নেমেছি, কিন্তু ব্যবসায় লাভ করতে গিয়ে এত লাভ করা শুরু করলাম এবং তাতে আমার দয়া মায়া থাকলো না, একেবারে উগ্র, অত্যন্ত উগ্র হয়ে, প্রচণ্ড উগ্র হয়ে আমি শুধু দু হাতে লুটতে থাকলাম। তার ফলে যাদেরকে লুটছি তারা কিন্তু এদিকে ধীরে ধীরে সর্বশান্ত হয়ে যাচ্ছে, ফলে তাদের যে কষ্ট, তাদের যে যন্ত্রণা, সেটা কিন্তু অভিশাপ হয়ে এই ধরনের ব্যবসায়ীদের উপরে ঘুরে ফিরে আসে। ফলে এই সমস্ত ব্যবসায়ীদের পরিণতি কিন্তু ভয়ঙ্কর হয়। হ্যাঁ, ছাতির বদলে হাতি, এই রচনায় আমরা দেখতে পাবো যে মহাজনদের কথা বলা হয়েছে। সেই মহাজনরা কিন্তু ব্যবসায়ী, এদের প্রফেশন, এদের জীবিকা কিন্তু ব্যবসা করা, এটা ঠিকই। তাহলে এরাও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ লাভ রেখে ব্যবসা করতে পারে, কিন্তু কোথায় দেখছি এরা তো নির্দিষ্ট পরিমাণ লাভ রেখে ব্যবসা করছে না। এরা চাইছে ব্যবসা তো করবো, কিন্তু এদের চোখে লোভ যেন চিকচিক চিকচিক করছে, লোভ যেন চিকচিক করছে, মানে কত টাকা, কত জমি জায়গা, কত সম্পত্তি সব কেড়ে নেব, সব আত্মসাৎ করবো, সব গ্রাস করে নেব, লোভের চোখ একদম চিকচিক চিকচিক করে উঠছে। এই সব মহাজনদের, মহাজন মহৎ যে জন, সেই মহাজন আজকের কীরকম লোভী, স্বার্থপর, সুযোগ সন্ধানী এবং ভয়ঙ্কর রূপধারী বা মুখোশধারী মানুষ, যার দ্বারা সাধারণ মানুষ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এই সমস্ত শয়তানের দ্বারা যেভাবে সংকটের মুখে পড়ছে প্রজা সাধারণ, তাদেরকে রক্ষা করাই হলো আমাদের দায়িত্ব, কর্তব্য। আর সেই কাজে লেখক এগিয়ে এসেছেন এবং তিনি এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য একটাই উপায় বা রাস্তা বলে দিয়েছেন। সেই উপায় হলো সংঘবদ্ধভাবে প্রতিবাদ, প্রতিরোধ, আঘাতের বিরুদ্ধে পাল্টা আঘাত, কিন্তু জোটবদ্ধ হয়ে বা সংঘবদ্ধ হয়ে। এককভাবে এইসব অন্যায়কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হয়তো চট জলদি সম্ভব নয়, কিন্তু সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধ হয়ে, সজাগ সচেতন হয়ে তারা যদি এই মহাজনদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে মহাজন পিছু হটতে বাধ্য হবে। একজন মহাজন, যেটা আগেকার সময় ছিল, আজও মহাজনদের কথা আছে, কিন্তু আজও এই স্বাধীন দেশে আজও মহাজন আছে, আজও টাকা ঋণ বা ধার দেয়, কিন্তু মোটা টাকা আদায় করে সুদে আসলে। অনেক টাকার জিনিস বন্ধক রাখে, অনেক টাকার জিনিস বন্ধক রাখে, কিন্তু সুদে আসলে আদায় করে। এখন মহাজন আছে, আগেকার সময় মহাজন তারা ভয়ঙ্কর ছিল, আজকের মহাজনেরাও কিন্তু কম ভয়ঙ্কর নয়। আগেকার দিনে এইরকম ভয়ঙ্কর, ভয়াবহ স্বরূপ, ভয়ঙ্কর রূপ বা স্বরূপ ধারণকারী এরকম যেমন মহাজনের কথা পাওয়া গেছে। সেই মহাজনের মধ্যে একজনের নাম হলো মনমোহন মহাজন। এখানে দেওয়া আছে বইতে, মনমোহন মহাজন। এই মনমোহন মহাজন, যিনি এত ভালো, এত ভালো, এত অমায়িক, এত ভদ্র, এত শান্ত শিষ্ট, মাটির মানুষ, মুখ থেকে তার মধু ঝরে কথা বলার সময়, এত বিনয়ী, এত বিনয়ী, এত বিনয়ী।
এত সহানুভূতিশীল। কিন্তু এটাও তোমাদের জানতে হবে যে মানুষগুলো এইরকমভাবে বহু মানুষকে ঠকায় বা ঠকানোর চেষ্টা করে, প্রচুর টাকা আত্মসাৎ করে, জমি জায়গা দখল করে, জমি জায়গা কেড়ে নেয়, সেই মানুষগুলো কখনোই সুবিধার হতে পারে না, ভালো মানুষ হতে পারে না। কিন্তু তারা শুধু দেখানোর চেষ্টা করে তারা খুব ভালো মানুষ। তারা মিষ্টি মিষ্টি কথা বলে, অত্যন্ত বিনম্রতার সাথে সহানুভূতিশীলতার সাথে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আসলে মানুষের মন জয় করার চেষ্টা করে। মানুষের মন জয় যদি একবার করা যায়, তারপরে কিন্তু মানুষের দুর্বলতাটাকে কাজে লাগায়। তারা কাজে লাগিয়ে মানুষকে একেবারে পথের ভিখারি পরিণত করে। তাহলে এই যে মনমোহন মহাজনের কথা বলা হয়েছে, এই মনমোহন মহাজনের যে গদি সেটা কোথায় ছিল না, সেটা হচ্ছে হালুয়াঘাট বন্দরে। এখন হালুয়াঘাট বন্দরটা কোথায়? হালুয়াঘাট বন্দর কিন্তু বাংলাদেশে। বাংলাদেশের যে ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ জেলার মধ্যেই হালুয়াঘাট বন্দর পড়ছে। এই হালুয়াঘাট বন্দর এলাকায় এই মনমোহন মহাজনের গদি রয়েছে, সেখানে থেকেই ব্যবসাপত্র দেখাশোনা করে। এখন এখান থেকে কিছু দূরে গারো পাহাড়, ময়মনসিংহ থেকে গারো পাহাড় দেখা যায়। তো সেই গারো পাহাড় বা পাহাড়তলি থেকে একজন গারো চাষি, নাম তার চেংমান এসেছে এই হালুয়াঘাট বন্দরে খরিদ করতে, জিনিসপত্র কেনাকাটা করতে। আর ওই সব জিনিসপত্র নিয়ে গেলে তার হাঁড়ি চড়বে, অর্থাৎ তার বাড়িতে রান্নাবান্না হবে। তার ছেলে মেয়ে বউ বাচ্চা, সবাই, বাড়ির সবাই তারা পথ চেয়ে বসে আছে যে কখন চেংমান যাবে আর ওরা রান্না বান্না করতে পারবে, ছেলে মেয়েদের মুখে দুটো খাবার তুলে দিতে পারবে। কিন্তু এদিকে মনমোহন মহাজন যখন কেনাকাটা করলো, অনেক টাকা কেনাকাটা করেছে, কেনাকাটা করলো, রওনা দেবে, হঠাৎ করে কালো মেঘ আকাশ ছিল, মুষলধারে বৃষ্টি শুরু হলো। উপায় নাই, মনমোহন মহাজন এখন এই মনমোহন মহাজনের এই দোকানের গদির ঝাঁপি নিচে আশ্রয় নিল চেংমান। তো চেংমানকে এইরকম অসহায় হয়ে পড়তে দেখে মহাজন কিন্তু সুযোগ নিল। এরকম ধূর্ত মহাজনেরা কিন্তু সুযোগের অপেক্ষায় থাকে। কেউ যদি অসহায় হয়ে পড়ে, কেউ যদি বিপদে পড়ে, কেউ যদি দুর্বল হয়ে পড়ে, সেই অসহায় মানুষটার দুর্বলতার সুযোগ নিয়ে এরা কিন্তু তাদেরকে পথের ভিখারি পরিণত করে, পথের ভিখারিতে পরিণত করে। তাই সুযোগের অপেক্ষায় হয়তো ছিল না মহাজন, কিন্তু হঠাৎ করে তার সামনে সুযোগ চলে এসেছে। কারণ সে দেখতে পাচ্ছে যে চেংমান এখন বিপদে পড়েছে, অসহায় অবস্থায় পড়েছে। এই সময়, এটাই আসল সময়। তাহলে চেংমানকে সর্বশান্ত করতে হবে। তবে সর্বশান্ত করতে গেলে আগে কী করতে হবে? আগে তার মন জয় করতে হবে। আগে সে কী চায় সেটা বুঝতে হবে। সে বিপদে পড়েছে, কোন বিপদে পড়েছে সেটাও খোঁজ নিতে হবে। সেই বিপদ থেকে উদ্ধার করা যায় কিনা তার চেষ্টাও করতে হবে। এবং তারপরে যদি চেংমান একবার জমিদারকে পুরোপুরি বিশ্বাস করে ফেলে, মহাজনকে পুরোপুরি বিশ্বাস করে ফেলে, তাহলে আর তো কথাই নেই, খুব সহজে তাকে লুটে নেওয়া যাবে। তাহলে বৃষ্টি শুরু হয়েছে, চেংমান আটকে গেছে, অথচ চেংমানকে ফিরতে হবে, আবার ফিরতেও পারছে না, কারণ জিনিসপত্র ভিজে যাবে, অনেক টাকার জিনিস। তখন এই মনমোহন মহাজন কি করলেন না, একটা ছাতা এগিয়ে দিলেন। ছাতা, এই যে রচনা আছে না, ছাতির বদলে হাতি, সেই ছাতির কথা আছে, ছাতা এগিয়ে দিলেন। তবে সেই ছাতা মহাজনের ব্যবহার করা ছাতা না, পুরনো ছাতা নয়। সেই ছাতা কিন্তু কলকাতা থেকে কিনে আনা, একেবারে নতুন, এখনো পর্যন্ত ছাতাটাকে ব্যবহার করা হয়নি। সেই নতুন ছাতা মহাজন চেংমানকে তুলে দিচ্ছে। চেংমানকে তুলে দিচ্ছে। এখন চেংমান নেবে কি নেবে না ভাবছিল, কিন্তু জমিদার তাকে এমনভাবে আশ্বস্ত করলো, জমিদার তাকে এমনভাবে বোঝালো যে জমিদার যেন তার কতদিনের চেনা, কতদিনের আপনজন, যেন তার বাপ। যাই হোক, ছাতারা নেবে না ভাবছিল, নেবে কি নেবে না ভাবলো, ঠিক আছে নিয়ে যাই, আমার ছেলে মেয়ে, আমরা সবাই তো না খেয়ে আছে, আমাকে যেভাবে পৌঁছতেই হবে, আমি আর পরের হাটবারে এসে ছাতাটা ফিরিয়ে দেবো। আর ছাতাটা যদি ফিরিয়ে না আনে, ছাতার যা দাম দিয়ে দেবো।
বাস। জমিদার কিন্তু এখানে চেংমানের 3টে দুর্বলতাকে খুঁজেছিল এবং 3টে দুর্বলতাকে খুঁজে 3টেরই সমাধান করার চেষ্টা করেছে এবং করেও দিয়েছে। এক হচ্ছে চেংমানের বাড়ির লোকজন বসে আছে, জিনিসপত্র নিয়ে গেলে হাঁড়ি চলবে, একটা সমস্যা, ছেলেমেয়েরা কেউ খেতে পাচ্ছে না এখন পর্যন্ত। 2, চেংমানের অনেক জিনিসপত্র জলে ভিজে যাবে। 2, 3, চেংমান আটকে গেছে, তাকে যেতেই হবে যে করে হোক। তার এই অবস্থায় সব সমস্যার সমাধান একটাই, জিনিসপত্র যাতে না ভেজে তার ব্যবস্থা করে বাড়িতে পৌঁছে যেতে হবে বা বাড়িতে পৌঁছে যায় যাতে তার ব্যবস্থা করতে হবে। তাহলে তার দ্বারা তার মানে সেটা কীভাবে সম্ভব হবে? সেটা কীভাবে সম্ভব হবে? একটা কাজ করলেই সম্ভব হবে। যদি একটা ছাতা দিয়ে দেয় তাহলেই সম্ভব হবে। হ্যাঁ, ছাতা দিলে তো পুরনো ছাতা দিতে পারতো, নতুন ছাতা দিলে কেন? কিন্তু নতুন ছাতা দিয়েছে, এই নতুন ছাতাটা কিন্তু অন্যভাবে কাজ করবে, চেংমানের মাথার উপর একটা অন্যভাবে এফেক্ট ফেলবে, প্রভাব ফেলবে, ভাববেও যে না সত্যি মহাজন খুব ভালো, কত ভালো। এই মহাজনের সম্পর্কে কতজন কত কি বলে, কতজন কত কি বলে রটায়, ওগুলো রটনা, ওগুলো ঠিক না। আমি নিজে আজকে গিয়েছি, আমি ওনার আজকের কৃপা দয়া পেয়েছি, উনি কলকাতা থেকে কিনে আনা, নিজের জন্য কিনে আনা ছাতাটা এখনো ব্যবহার করেনি, সেই ছাতা আমাকে দিয়েছে। তার মানে এই মহাজন কখনো খারাপ হতে পারে? এই মহাজন যথেষ্ট ভালো। অতএব মহাজন বর্মন ও চেংমানের উপরে যে ধরনের আশা করেছিল, যে ধরনের, সেটাই হলো। চেংম্যান ওইটাই ভাবছে, সত্যি লোকটা ভালো, কিন্তু লোকটা যে আদতে ভালো নয় অনেকগুলো দিন পেরিয়ে যাওয়ার পরে বুঝলো। প্রথম হাটবারে আসে, হাটবারে এসে ছাতাটাকে দেবে বলে, ছাতাটা নিন বা ছাতার দামটা মিটিয়ে নিন, কিন্তু প্রত্যেকবারই বলে আরে কী হবে, তোর ছাতা মানে আমার ছাতা, আমার ছাতা মানে তোর ছাতা, বুঝতে পারছি তো, তো ছাতা রাখ না, ও দিলেই হবে, এখন দেওয়ার দরকার নেই, হ্যাঁ দেখা যাবে পরে, তাহলে পরের হাটবারে দেবো কিন্তু, আর ঠিক আছে এখন দেখা যাবে। পরের হাটবারে এলো, ঠিক একই অবস্থা, আবার পরের হাটবারে এলো, একই অবস্থা। এইরকম করে সপ্তাহ, মাস, বছর ঘুরে যায়। চেংমান তো ছাতার কথা ভুলে গেছে, শুধু ভাবছে যে বাস এরকম একজন ভালো মানুষ, তিনি কি আর আমার সঙ্গে খারাপ ব্যবহার করবেন, ছাতার কথা ভুলেই গেছে। কিন্তু যখন ছাতার কথা ভুলে গেল, সেখান থেকে খেল শুরু হলো মনমোহন মহাজন। মনমোহন মহাজন একটা জাবদা খাতা আছে, লাল খেরোয় বাঁধা, লাল সুতো দিয়ে, সুতো নয়, লাল ফিতের মতো সরু, ওই পয়লা বৈশাখে হাল খাতার সময় দেখা যায় জাবদা খাতা ফিতে দিয়ে বাঁধা। তো লাল খেরোয় বাঁধা জাবদা খাতা বের করলেন এবং সেখানে সব লেখা আছে, ও ছাতার দামটা এত টাকা, তাহলে এত টাকার এত মাসে সুদ বাবদ এত টাকা হয়েছে, ওই সুদেরও সুদ, ওই তারও সুদ, মানে সুদের বাচ্চা বেড়েছে। এইভাবে চক্রবৃদ্ধি হারে এত বেড়েছে, সুদ আসলের পরিমাণ দাঁড়িয়েছে কত না 1000 টাকা, 1000 টাকা দাঁড়িয়ে গেছে। সেই সময় 1000 টাকা, সেই সময় 1000 টাকা একটা হাতির দামের সমান। ভাবো, একটা ছাতা তার বিনিময়ে একটা হাতি, ছাতির বদলে হাতি। একটা ছাতার যা দাম সেটা দাঁড়িয়েছে প্রায় 1000 টাকা, কিন্তু সেই 1000 টাকা একটা হাতির দামের সমান। এটা কখনো হতে পারে? একটা ছাতার দাম কখনো হাতির দামের সমান হতে পারে? কিন্তু হ্যাঁ, হয়েছিল। মনমোহন মহাজন সেই জায়গায় পৌঁছে দিয়েছিল। সুদে আসলে টাকা বাড়তে বাড়তে একটা হাতির দামের সমান হয়ে গেছিল, অর্থাৎ সেই সময় 1000 টাকা। এখন উপায় নেই, কি করবে? মহাজন তার ইঁদুর কলে ফেলে দিয়েছে চেংমানকে, চেংমানও ইঁদুর কলে পড়ে গেছে, উপায় নেই। একদিন হঠাৎ করে হাটের মাঝখানে আটকেছে, কি বাচ্চাধন পালাচ্ছ কোথায়? হ্যাঁ, আমার টাকাটা দিয়ে যাও। কী হবে তার? টাকা? হ্যাঁ টাকা, অনেক বছর হলো টাকা তো দিচ্ছ না, টাকা সুদ দিচ্ছ না। ও ছাতা নিয়েছিলাম, ঠিক আছে, ভুলে গেছিলাম, ভাবছিলাম আপনি বোধহয় দান করে দিয়েছেন, ভালো মানুষ,
দান, আমি মহাজন দান করব, তুমি বের করো। তোমার হচ্ছে এত মিলে এই ছাতার দাম বাড়তে বাড়তে এত মিলে 1000 টাকা হয়েছে, একটা হাতির দামের সমান, সে টাকা দাও। আর সে টাকা দিতে না পারো তাহলে কী হবে? তার বিনিময়ে তোমায় কী দিতে হবে? তোমার যত জমি জায়গা আছে দাও। তাহলে জমি জায়গা কত আছে? চেক মানে কত জমি জায়গা চলে গেল না, চেক মানে প্রায় চলে গেল 3 বার 36 বিঘা জমি। 36 বিঘা জমি চলে গেল একটা ছাতার দামে, সুদে আসলে বাড়তে বাড়তে 36 বিঘা জমি চলে গেল। এটা তো একটা অরাজক পরিস্থিতি, জোর যার মুল্লুক থাক। এটা কখনো হয় না, হওয়া উচিত, কিন্তু এটাই হয়েছিল, এরকমই হতো। তো ফলে দেখা যাচ্ছে যে মহাজনদের ব্যবসার মধ্যে ব্যবসা ব্যাপারটা নেই, মানুষকে জবাই করা, মানুষের কাছ থেকে একবারে লুটে ফুটে নিয়ে আত্মসাৎ করা, মানে অমানুষগুলো এগুলো। এরকম আরেকজন মহাজনের কথা জানা যায়, মহাজনের নাম কুটিশ্বর সাহা। কিন্তু এই কুটিশ্বর সাহার কাছ থেকে ওই কুমারগাতি নামক যে গ্রাম, সেই গ্রামের একজন মুদি দোকানি আছে, নাম তার নিবেদন সরকার। সেই নিবেদন সরকার তার মুদিখানার জন্য মশলাপাতি কিনবে, সেই মশলাপাতি কেনার জন্য টাকা লাগবে, সেই টাকা ধার করে নিয়ে গিয়েছিল মহাজন কুটিশ্বর সাহার কাছ থেকে। কিন্তু সেই কুটিশ্বর সাহার কাছ থেকে নিয়ে যাওয়া ধার সুদে আসলে বাড়তে বাড়তে যে পরিমাণ দাঁড়িয়েছে, তার পরিমাণ একটা নয়, দুটো নয়, 66 বিঘা জমি। সেই 66 বিঘা জমি আদায় করে নিয়েছিল। আরেকজন ধূর্ত চাষি, তার নাম বলা হয়নি এখানে, ধূর্ত চালাক চাষি। সে কি করেছিল? একজন প্রজাকে সে ধারে কোদাল দিয়েছিল, ধারে একটা কোদাল কিনে দিয়েছিল, ধারে টাকা দিয়ে বলে। কিন্তু সে দিতে পারেনি সময় মতো, তার শুধু আসলে বাড়তে বাড়তে পরিমাণ দেখেছে 15 বিঘা জমির দামের সমান, অতএব 15 বিঘা জমি তোর আছে, দিয়ে দিতে হবে। তো এই করে সেই সময় মহাজনেরা ব্যবসা তো করেনি, তারা কি করেছে? প্রচণ্ড ক্ষতি করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। এটা ব্যবসায়ী নয়, এরা অপরাধী। আমি এই জন্য ব্যবসার কথাটা তুলেছিলাম, এই জন্য চাকরির কথাটা তুলেছিলাম। এই সমস্ত অপরাধী সমাজে, এই দুনিয়ায় কোনো জায়গা হওয়া উচিত নয়। কিন্তু এখানে জমিদারদের সাথে সাথে মহাজনদের কথাও আছে, মহাজনের কথাও আছে, আবার মহাজনের সাথে জমিদারের কথা আছে। এখন তো মহাজনের কথা আলোচনা হয়ে গেল, জমিদারের কথা আছে। জমিদারও কিন্তু প্রজাদের রক্ষা করার পরিবর্তে প্রজাদের শোষণ করতে উঠে পড়ে লাগত। তো সেই শোষণ করার যে পথ, মানে উপায়, পন্থা, রাস্তা, তাদের মধ্যে এখানে তো দুটো আমরা দেখতে পাচ্ছি টেক্সটে। একটা হলো নানকার প্রথা। নানকার প্রথা সম্পর্কে এখানে দেওয়া আছে, আগেও আলোচনা করা হয়েছে। নানকার প্রথা দ্বারা তারা, মানে জমিদাররা কিন্তু প্রজাদেরকে শোষণ করত, প্রজাদের উপর অত্যাচার করত। তাহলে বাজে আওয়াব পরে একটা আছে। তো জমিদারেরা বাজে আওয়াব এরকম একটা পদ্ধতি নিয়েও কিন্তু আত্মসাৎ করতো বা লুটে ফুটে নিত। বাজে আওয়াব, এটা খেয়াল রাখবে। বাজে আওয়াবটা কি, এটা পড়িয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। জমিদাররা সেটা প্রয়োগ করেছিল। আর হচ্ছে নানকার প্রথা। এছাড়াও জমিদার এলাকায় থাকার জন্য খাজনা তো দিতে হবে, সেই খাজনা দেওয়ার পরিমাণটাও অনেক, সেটা দিতে না পারলেও শাস্তি হতো। তারপরে নানা রকমের এটা ওটা, নানা ধরনের উৎসব অনুষ্ঠান, এগুলো তো লেগেই আছে। যাই হোক, এখানে দেখা যাচ্ছে মহাজন এবং জমিদার এরা উভয়ে এক এক রূপে মুখোশধারী শয়তান, যারা প্রজাদেরকে শোষণ করেছে, লুটে ফুটে নিয়েছে। ফলে সেখান থেকে আমাদের শিখতে হবে, শিক্ষা নিতে হবে। আজও কিন্তু আমরা এরকম ধরনের মানুষকে আমাদের আশেপাশে দেখতে পাই, যারা ব্যবসা না করে ব্যবসার নামে এরকমভাবে মানুষকে ঠকায়, আত্মসাৎ করে, নিঃস্ব করে দেয়, সর্বশান্ত করে পথের ভিখারিতে পরিণত করে। আবার অনেকেই আছে যারা এই প্রশাসনের জায়গায় থেকে, মানে মহাজনের মতো অনেক সময় বিভ্রান্ত হয়, বিপদগামী হয়, মানুষকে ভুল বোঝায়, মানুষকে শোষণ করে, মানুষের কাছ থেকে কেড়ে নেয়। সেটা কখনোই করণীয় নয়, উচিত নয়। আমাদের একজোট হয়ে, সংঘবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। তবে কি লেখকের এই রচনা ছাতির বদলে হাতি সার্থক। ঠিক আছে, গুড নাইট প্রত্যেককে, গুড নাইট, টাটা।